আরজি করের জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর নিয়ে প্রশ্ন হাইকোর্টের। আজকে তো অবশ্যই এবং গতকালও অভিযোগকারী রোগী নন, থানায় গেলেন আর মামলা শুরু করে দিলেন, প্রশ্ন করেছিল হাইকোর্ট। দেখো, একদমই পুলিশ কিন্তু এক্ষেত্রে বড়সড় প্রশ্নের মুখে পড়লো। তার কারণ হলো শুধুমাত্র যে আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা চলবে না তেমনটাই নয়, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যে এফআইআর হয়েছিল সেই এফআইআরের ভিত্তিতে কোনো রকম তদন্তই পুলিশ আর এই মামলার ক্ষেত্রে করতে পারবে না। আপাততভাবে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে কলকাতা হাইকোর্টের কিন্তু এটাই নির্দেশ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এবং তার পাশাপাশি বলবো যে কলকাতা হাইকোর্ট মনে করছে যে এখনো পর্যন্ত যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তিনি একেবারে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন, সেই ধরনের কোনো তথ্য প্রমাণ কিন্তু কলকাতা হাইকোর্টের কাছে রাজ্যের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে পেশ করা সম্ভব হয়নি। ফলত মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মনে করছেন যে এক্ষেত্রে মূল এফআইআরে যে অভিযোগ আনা হয়েছে যে ডক্টর নাইয়া তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন, তার সপক্ষে কোনো ধরনের প্রমাণ পেশ করা পুলিশের পক্ষে সম্ভব হয়নি। এখানেই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ হচ্ছে যে মাত্র এক পাতার একটা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে এফআইআর এবং তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন, এই গোটা প্রক্রিয়াটা নিয়ে গতকাল থেকেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবং যেখানে বলা হচ্ছে যে প্রথমে যখন অভিযোগকারী যিনি অভিযোগ জানাতে থানায় আসছেন তিনি এক পাতার মাত্র একটা অভিযোগ নিয়ে আসছেন, তার সঙ্গে কোনো রকম তথ্য প্রমাণ কিছু নেই। এবং তারপরে এই অভিযোগপত্র পেশ করার পরে তার বেশ কিছু সময় পরে তিনি একটি সোশ্যাল মিডিয়া থেকে একটি বিজ্ঞাপন নিয়ে আসছেন এবং সেই বিজ্ঞাপনকে হাতিয়ার করে তিনি বলছেন যে ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করেছেন। ফলে এখানেই কিন্তু মাননীয় বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে যেখানে সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ রয়েছে এই সংক্রান্ত ক্ষেত্রে যে কোন কোন ক্ষেত্রে কীভাবে এফআইআর করা যায়, একটা এফআইআর করার আগে কি করা প্রয়োজন, প্রাথমিক অনুসন্ধানের একটা প্রয়োজনীয়তা রয়েছে, সেই সমস্ত বিষয়কে গুরুত্ব না দিয়ে পুলিশের তরফ থেকে যে প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেই প্রক্রিয়াটা নিয়েই কিন্তু মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। এবং তিনি স্বাভাবিকভাবেই বলেছেন সরকার হচ্ছে, প্রশাসন হচ্ছে, রাজ্য হচ্ছে সাধারণ মানুষের অভিভাবক এবং সেই সাধারণ মানুষের ওপর সরকার যদি তার শক্তি উন্মোচন করে, তার ক্ষমতা প্রয়োগ করে, তাহলে এই সাধারণ মানুষ কোথায় যাবে? দেখুন, এরকম যদি পুলিশ অ্যাক্টিভিটি এরকম করতে থাকে এরকম ভুলভাল ভাবে, যেটা বিচারপতি তিনি অবজারভেশনে বললেন যে এই ধরনের একটা ম্যালাভাইড একটা মানে ইন্টেনশনালি কাউকে দমন করার যে প্রচেষ্টা করে যে এফআইআর করা হয়েছে সেটা তিনি অবজার্ভ করলেন এবং বললেন যে এরকম আমার তো মনে হয় এরকম যদি ভবিষ্যতে করতে থাকে শুধু 6 সপ্তাহ নয়, 6 মাস 6 বছরেরও স্টে অর্ডার হয়ে যেতে পারে বা 60 বছরের স্টে অর্ডার হয়ে যেতে পারে। এই ধরনের এফআইআর করে কাউকে আমার মনে হয় না যে কাউকে অপরাধী প্রমাণ করা যায় বা এরকম এফআইআর করে কাউকে কোনোভাবে প্রতিবাদ থেকে দমন করা যায়। আমি বারবার বলছি সমস্ত বাংলা ভারতবর্ষ সব জায়গায় যারা যুব সমাজ অন্তত যারা বুদ্ধি সম্পন্ন আছে, যাদের ভাবনা চিন্তার জায়গা আছে, তাদেরকে একটা মানে কি বলবো যে ইন্টেলিজেন্সকে ভয় দেখানোর যে জায়গা, তাহলে ইন্টেলেকচুয়ালিটিকে ভয় দেখানোর যে জায়গা, সেই জায়গা থেকে তাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যেখানে যেরকম ধরনের অন্যায় হবে সেই অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে আওয়াজ তুলতে হবে, না হলে আমার মনে হয় সামাজিক দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে যাব।